সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতি ও দুর্নীতি। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির কো চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন, আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ আহমেদ ঠাকুর ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে যেতে চাই। আমরা বিএনপি নেতাদের বক্তব্য দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজ বেশ কয়েকজনই একাধিক অনুষ্ঠানে বলেছেন যে আওয়ামী লীগের 17 বছর বা 16 বছরের যে শাসন আমল, এটি লুটপাট ছাড়া আর কিছুই না। আপনার কি মনে হয় বাস্তবতা তেমন যে এই সরকার কিছুই করেনি, শুধুই লুটপাট করেছে? এসএটিভির দর্শক শ্রোতা, প্রিয় উপস্থাপক জাহিদুর রহমান খান, অপর দুই বিজ্ঞ আলোচক, সবাইকে ধন্যবাদ। আমি আপনাকে বলি যে গতকাল মানব জমিনের একেবারে প্রথমে এক কলামে একটা নিউজ আছে যে অপ্রয়োজনীয় সকল মেগা প্রজেক্ট দুর্নীতির উৎস। এটা লিখেছেন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সরকারের সময় অর্থনীতিতে 21 পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ মইনুল হোসেন। এবং অর্থনীতিবিদ মইনুল হোসেন আমাদের এখানে বিভিন্ন কারণেই গত 1-2 বছর যাবৎ আলোচিত। তো উনি দেখিয়েছেন যে এই যে প্রথম ওনার লেখাটার প্রথম কন্টেন্টটাই হচ্ছে যে আমাদের এখানে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক ওনার লেখাগুলি যদি আপনি পড়ে দেখেন যে ঠিক এর অর্ধেক খরচে রাশিয়া ভারতে এই বিদ্যুৎ কেন্দ্রটা করে দিয়েছে। আমাদের এটা কবে শেষ হবে এখনও আমরা জানি না, কবে উৎপাদনে যাবে জানি না, কিন্তু আমাদের এখানে তারা এটা কস্টিংটা ধরেছে ডাবল। এটা কেন হলো? এটা সরকার না জানার কোনো কারণ নাই। যারা এটার মূল্য নির্ধারণ করেছেন, প্রাক্কলন করেছেন, এরা কেউ যে জানতেন না বিষয়টা, ইন্ডিয়ার বিষয়টা, এটা এমন না। ওনার ধারণা হচ্ছে এটা দুর্নীতির জন্যই দামটা ডাবল ধরা হচ্ছে। এরপরে উনি অনেকগুলি অপ্রয়োজন, যেমন উনি পদ্মা সেতুর রেল করার বিপক্ষে উনি বলেছেন পদ্মা সেতু রেলের যে 40,000 কোটি টাকা লাগবে এখানে বা $4 বিলিয়ন, এটা অপ্রয়োজনীয় বলেছেন। তারপর উনি বলেছেন এই বছর 16 লক্ষ কোটি টাকা দিতে হবে, 16 লক্ষ কোটি টাকা দিতে হবে কিস্তি এবং সুদ বাবদ। মানে 6.5 লক্ষ কোটি টাকা বা 7 লক্ষ কোটি টাকা যদি ধরি, তাইলে অ্যারাউন্ড 25-20% মতো পুরোটাই দিতে হবে যে যে কিস্তি এবং ঋণের সুদ, যেটা 26 সালে দাঁড়াবে $2.5 বিলিয়ন। $2.5 বিলিয়ন বা 2.5 লক্ষ কোটি টাকা 26 সালে দাঁড়াবে। তো উনি বলেছেন যে এই যে ঋণ, যে আমাদের আকণ্ঠ নিমজ্জিত যে ঋণের যে কারণটা, এই ঋণের কারণটাই হচ্ছে যে এটা দুর্নীতির উদ্দেশ্যে এই ঋণটা করা হচ্ছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপির নেতৃবৃন্দ আজকে কি বলছেন, বিএনপির নেতৃবৃন্দ কি বললেন, এতে যেমন বিএনপির নেতৃবৃন্দ বললেই ঝড় আসবে না, বিএনপির নেতৃবৃন্দ বললেই ঝড় থেমে যাবে না। আমরা একটা অর্থনৈতিক ঝড়ের মুখোমুখি হচ্ছে, অর্থনৈতিক তুফানের মুখোমুখি হচ্ছে। আপনাকে আমি আজকে আরেকটা কথায় আসি, আপনি যে কথাটা বলেছেন যে সেটা হচ্ছে যে আমি এখানে বললাম যে যেখানে দুর্নীতি হবে সেখানে মানবাধিকার লঙ্ঘন হবে। আজকে বেনজিরকে নিয়ে যে চিৎকারটা হচ্ছে, বেনজিরের এই বেনজির সেই, বেনজিরের যে এই যে 1000 কোটি টাকা বা 500 কোটি টাকা ইনকাম উনি করেছেন, এই ইনকামের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। উনি কারো ফাইল আটকিয়েছেন, অথবা কাউকে ক্রস ফায়ারে দিয়েছেন, অথবা কাউকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে টাকা নিয়েছেন। টাকাটার উৎস তো বেতন না নিশ্চয়ই, এত টাকা তো বেতন ভাতা থেকে পাওয়া যায় নাই।
34 বছর 7 মাসের বেতন থেকে এত টাকা তো আসে নাই। খাগড়াছড়িতে, কক্সবাজারে, ভাওয়াল রিসোর্টে, গোপালগঞ্জে, দুবাই, ঢাকা, গুলশানে এক খালি ফ্ল্যাট একদিনে কেনা। তো এই আপনি দেখবেন যে যদি বেনজিরকে নিয়ে এই আলোচনার পাশাপাশি দেখবেন যে 2021 সালে নৈতিকতার মানদণ্ডে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার। রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত ব্যক্তির অবস্থাটা যদি এই হয়, যারা অশুদ্ধাচারে আছেন এদের অবস্থাটা কি তাহলে? যারা শুদ্ধ হতে পারেন নাই, শুদ্ধাচার পান নাই, এদের কি অবস্থা? উনি 11 সাল থেকে 21 সাল পর্যন্ত 5 বার পুলিশ পদক পেয়েছেন, কখনো বিপিএম, কখনো পিপিএম, এগুলো মিলিয়ে 5 বার পুলিশ পদক পেয়েছেন 10 বছরে। তো 10 বছরে 5 বার পুলিশ পদক পাওয়ার প্রশ্নে নিশ্চয়ই প্রত্যেকবারই কমিটি হয়েছে, এরা এটা যাচাই করেছেন, বাছাই করেছেন, তারপরে তো পেয়েছে। শুদ্ধাচার পুরস্কারের ক্ষেত্রে যাচাই বাছাই হওয়ার পরে তো পুরস্কারটা পেয়েছে। তো এমনকি 21 পদক দেওয়ার সময় তো একটা কমিটি হয় নাকি, ক্যাবিনেট কমিটি হয়, ক্যাবিনেট কমিটি এটা বাছাই করেন। তো আমি আপনাকে বলি যে তো এবং বেনজির সাহেব বন্দুকের ভাষায় কথা বলতেন। এইভাবে পুলিশ সপ্তাহে এইভাবে ওনার কোমরের দিকে বন্দুকের দিকে উনি ইঙ্গিত করে এইভাবে দেখিয়ে বলতেন যে এটা আপনাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে, এটা আমাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। তো এই যে জল্লাদিপনা, এটা এই লোকটাকে আওয়ামী লীগ 10 বছর বা 12-13 বছর দেখে নাই। আপনি মনে করেছেন দেখে নাই। এখন বেনজিরকে ব্যবহার করা দরকার, আগে ব্যবহার করা হচ্ছে, এখন ব্যবহার করা হচ্ছে। এটা অনেকে বলেছেন, আপনার টেবিলেও হচ্ছে, আমরাও মনে করি এখনও ওনাকে ব্যবহার করা হচ্ছে। এখন ব্যবহার করা হচ্ছে তাকে ভিলেন বানিয়ে। এখন শেখ হাসিনা প্রযোজিত, ওবায়দুল কাদের পরিচালিত যে সিনেমায় এখন বেনজির ভিলেন, এখন বেনজির মার খাচ্ছে, মানুষ আরাম পাচ্ছে এবং সরকারের লাভ হচ্ছে। আগে বেনজিরকে দিয়ে যেমন ভোট চুরি করানো সম্ভব হচ্ছে, বেনজিরকে দিয়ে মতিঝিল মেসাকার করা সম্ভব হচ্ছে, রাতের ভোট বিনা ভোটে নির্বাচন করানো সম্ভব হচ্ছে, রাতের ভোটে নির্বাচন করা সম্ভব হচ্ছে, পুলিশের মধ্যে টাকা বিতরণ করে পুলিশের প্রতিষ্ঠান হিসেবে পুলিশকে মেলাইন করে দেওয়া হচ্ছে, আজিজের মাধ্যমে বিডিআর এবং বিজেপি এবং ইয়াকে মেলাইন করে দেওয়া হচ্ছে, কি বলে সেনাবাহিনীকে, এবং আনারকে দিয়া, আনারের উস্তাদ মান্নান সাহেব উনি এমপি ছিলেন, সিটিং এমপিকে নমিনেশন দেয় না দিয়ে আনারের মতো একটা লোককে নমিনেশন দেয় আওয়ামী লীগ ইচ্ছা করে, এবং জানে সে বিনা ভোটে নির্বাচন হবে। সেই সময়ই তাকে দিয়েছে 14 সালে। আপনি দেখবেন যে এইরকম ঘটনা ঘটেছে আরেকটা জায়গায়, যে নাটোরে যে আহাদ আলী সরকার, তিনি গণশিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং অত্যন্ত সজ্জন মানুষ, আমি জানি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও নাই, কোনো গুন্ডামির অভিযোগ নাই। আহাদ আলী সরকারকে বাদ দিয়ে সেখানে শফিকুল ইসলাম শিমুলকে একবার পার আপাদমস্তক গুন্ডা, যে আনারের মতো একেবারে, এবং তাকে নমিনেশন দিয়েছে আওয়ামী লীগ, এবং 3 বার ধরে সে আছে রাজনীতি আছে। সেই কারণে আমি আপনি বলছি যে আওয়ামী লীগ জেনে হোক না জেনে হোক, অথবা জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে হোক, এই প্রতিষ্ঠানগুলিকে মেলাইন করার জন্য আজিজকে ব্যবহার করা হচ্ছে, বেনজিরকে ব্যবহার করা হচ্ছে, আনারকে ব্যবহার করা হচ্ছে, শফিকুল ইসলাম শিমুলদেরকে ব্যবহার করা হচ্ছে। ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী যেটি ঠাকুর ভাই বললেন যে আওয়ামী লীগ ব্যবহার করছে, নাম বললেন যে তাদেরকে নিজের সুবিধার জন্য, আবার অর্থনৈতিক ঝড়ের কথাও তিনি বললেন। ধন্যবাদ। আজকে এসিটিভি লেট এডিশন যারা দেখছেন এবং আমার 2 সহ-আলোচক দুজনকে আমি শুভেচ্ছা জানাই। আমি সর্বপ্রথমে একটু শুরু করতে চাই, আজকে আমাদের 90-এর গণ অভ্যুত্থানের পুরোধা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্র সংগ্রাম পরিষদের একদম প্রথম সারির একজন নেতা শফি আহমেদ মারা গেছেন, এবং তিনি আজকে দুপুরে মারা গেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তার সাথে আসলে অনেক স্মৃতি। এখানে যখন আসছি অবশ্যই আমাদের অনেক মন খারাপ, তারপর আজকে এখানে এসেছি এবং তার আত্মার শান্তি কামনা করছে, এবং তার পরিবারকে আমি, শোকাহত পরিবারকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ যেন তৌফিক দিই, সেই ইয়ে দিয়ে শুরু করছি। আচ্ছা, এই তো আমাদের বিশেষ করে মোশাররফ ভাই অনেক কথা বললেন। আসলে বেনজিরকে পক্ষে কথা বলার কোনো
কেউ কিন্তু বলছে না, সরকারি দল বলি বিরোধী দল বলি কেউ না, এবং সরকার কোনো চেষ্টাও করছে না তারা কোথাও রক্ষা করতে। এখন কথা হলো, তাকে আমরা গণমাধ্যমে যখন নিউজগুলো আসা শুরু হয়েছে কোথাও তো বাধার সৃষ্টিও করা হয়, তো যার কারণে সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বিষয়টা আছে সেটাতে একদম সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে বেনজির কাউকে কিন্তু রক্ষা করার কোনো সুযোগ নেই, এবং এগুলোর পক্ষে সাফাই গাওয়ারও কারো কোনো সুযোগ নেই। আমরাও বলছি, এই যে আমি তো মনে করি একটা মানুষের যে সম্পদ আহরণের যে একটা অস্বাভাবিক লিপ্সা, এটা একটা অসুস্থ মানসিক একটা বিকৃতি আমি মনে করি। একটা মানুষের কতই বা লাগে, এবং আপনি যদি একটা শিল্পপতি হতেন তাহলে বলতাম ঠিক আছে, আপনি একটা শিল্প গ্রুপের মালিক, আপনাদের এগুলো হতেই পারে, মিল কারখানা ইন্ডাস্ট্রি দৃশ্যমান অনেক কিছু আছে, খুব স্বাভাবিক হওয়াটা। কিন্তু এই যে একটা সরকারি কর্মকর্তার এত বড় একটা বিষয়, এটা আমরা যা দেখলাম মিডিয়ার মাধ্যমে, এটাও কোনো ধরনের ওনার পক্ষে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন পাশাপাশি যে মুশারফ ভাই যে একদম নিজেদেরকে সাধু সন্ত সাজার চেষ্টা করেছেন, আমরা যদি বলি একজন প্রধানমন্ত্রীর প্রত্যেকটা ভবন খুলে বসেছেন, তার নাম ছিল হাওয়া ভবন। তো একটা ভবন না, আরেকটা ভবনের নাম হলো খোয়াব, এটা হলো গাজীপুরে। হাওয়া ভবনে হলো পার্সেন্টেজ গ্রহণ করা হতো, আর খোয়াবের বিষয়টা আমি নাই বা বললাম, সেটা আরেক কাহিনী, আরব বড়জনীর সে গল্পকেও হার মানায় তার সেই খোয়াবের বিষয়টা। এই যে প্রধানমন্ত্রীর সন্তান যে করা, দুর্নীতি করা, এগুলো কোথাও ছিল না বাংলাদেশে। পাশাপাশি আরেকটা বলি, ওনার নামই হয়ে গেলেন, ওনার নামের আগে একটা বিশেষণ হয়ে গেলেন খাম্বা। ইলেকট্রিসিটি এনেছেন তিনি, শুধু খাম্বা বসিয়েই দিন শেষ। ওখানে আর কোনো ধরনের কানেকশন ছিল তা, কেবল ছিল না, কানেকশন ছিল না, কিচ্ছু না। ওনার একটা খাম্বা লিমিটেড, ওনার একটা কোম্পানি ছিল, খাম্বা লিমিটেড থেকে সাপ্লাই দিয়েছেন মালিককে, প্রধানমন্ত্রীর পুত্র। এই ছিল বাংলাদেশের অবস্থা। পাশাপাশি যদি আরও বলি, ৭৫-এর পরে যে সমস্ত আর্মি ডিক্টেটররা ক্ষমতা গ্রহণ করেছেন, তারা কিন্তু ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য কিছু ঋণ খেলাপি সৃষ্টি করেছেন, কিছু কালোবাজারি সৃষ্টি করেছেন, এবং এই সমস্ত টাকাওয়ালারা তাদেরকে অনেকটা ছাতার মতো আশ্রয় দিয়ে রেখেছিলেন। এবং এই যে জিয়াউর রহমান একটা কথা বলতেন, মানি ইজ নো প্রবলেম, এই মানির যে পলিটিক্স, সেটা কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশের মগজে ঢুকিয়ে দিয়ে গেছেন। এবং তিনি বলেছেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান। সত্যিকার অর্থে রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে তিনি কঠিন করে দিয়ে গেছেন, কারণ সে কালোবাজারিকে প্রশ্রয় দিয়েছে, ঋণ খেলাপিদেরকে প্রশ্রয় দিয়েছে। এইভাবে প্রশ্রয় দিয়ে তিনি একটা দানব সৃষ্টি করেছেন। সেই দানবগুলোই কিন্তু বাংলাদেশকে নানাভাবে শোষণ করেছেন। আরও বলি, আমাদের বাড়িধারে একটি স্কুল আছে, আইএসডি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুলটা। ওই স্কুলটা মোটামুটিভাবে, আমি অভিজাত বলবো কিনা আমি জানি না, অনেক দামি একটা স্কুল, এখানে কিন্তু ডলারে পে করতে হয়। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তারেক রহমানের সন্তান ওখানে পড়তেন, পাশাপাশি রমনা থানের ওসির সন্তান একই স্কুলে পড়ত। এই যে ওই যে ভাগাভাগি করা, তুমি আমি, মোটামুটিভাবে তারা এক ছিলেন সব। তখন তারা কোহিনূর সৃষ্টি করেছিলেন, তারা আশরাফ সৃষ্টি করেছিলেন, বাবর মানে জ্যান্ত একটা দানব। তিনি হেন অপরাধ নাই তিনি করেননি, এবং পরে জানতাম তিনি ছিলেন হাওয়া ভবনের এজেন্ট। আশরাফটাকে জানলাম না। আশরাফ একজন পুলিশ অফিসার ছিলেন তখন বিএনপি, আশরাফুল হুদা পুলিশের আইজি ছিলেন, এবং তিনি মোটামুটি একটা মহাদানব। ওই যে অস্ত্রের ভাষায় কথা বলা, তিনি তো মোটামুটি একটা সিদ্ধহস্ত ছিলেন। ভেরি গুড। এবং এই যে একটা বিষয়, এই যে বংশ পরস্পরায় চলে আসা, ওই জায়গাতে কিছু কিছু আশরাফের প্রেতাত্মা আছেন, যেগুলো বেনজিরদের মতো কিছু মানুষ ধারণ করেছেন। এই যে হাওয়া ভবনের যিনি কালেক্টর ছিলেন বাবর, তিনি তো এখনও জেলে আছেন। বাবর হাওয়া ভবনকে যদি না দিত তার চাকরি থাকতো না, তিনি ছিলেন তারই এজেন্ট, ব্যক্তিগত এজেন্ট। এবং প্রথম আলোর মতো পত্রিকায় নিউজ করেছিল, দেশ কোথায় চলছে কেউ জানে না, হাওয়া ভবন চালাচ্ছে নাকি প্রধানমন্ত্রীর কার্যালয় চালাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানতোই না কোন ডিসিশন করতে আসতো। 21শে অগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে এই সমস্ত খাওয়া খাওয়াই সব কিছু হাওয়া ভবন থেকে আসতো। এই যে হাওয়া ভবনের একটা এই যে দানব, রীতিমতো একটা দানব তিনি নিজেই, তিনি এই সমস্ত দানব সৃষ্টি করেছিলেন। আশরাফুল হুদা থেকে শুরু করে, বাবর থেকে শুরু করে, আর এই যে রমনা থানার ওসি, সবই কিন্তু তারা এক পাল্লায় সব একসাথে কাজ করতো। এইভাবে কিন্তু বাংলাদেশকে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা কীভাবে এখান থেকে উত্তরণ করব? মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, তিনি বলেছেন আমি দুর্নীতির বিরুদ্ধে আমার কাছে জিরো টলারেন্স আছে। আমি তো মনে করি নোবেল লরিয়েট হোক, সে বেনজির হোক, কাউকে তিনি রক্ষা করবেন না, কাউকে তিনি রেহাই দিবেন না। আদালতের কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে, সে যত বড় শক্তিশালী হোক না কেন। অনেকে মনে করেছেন বেগম খালেদা জিয়া অনেক মহাশক্তিধর, তাকে কেউ কিচ্ছু করতে পারবে না, কিন্তু বাংলাদেশের আইন আদালত তাকে প্রমাণ করেছেন তিনি দুর্নীতির সাথে জড়িত ছিলেন, তিনি এটিএমের টাকা আত্মসাৎ করেছেন, কিন্তু আজকে সাজা ভোগ করতে হচ্ছে। বিএনপি কিন্তু দুই নেতা কিন্তু সাজা ভোগ করার কারণে কেউ নির্বাচনও করতে পারছেন না। এই হল বাংলাদেশের অবস্থা। সুতরাং 6 তারিখ একটা আছে,
এই দুদক কল করেছেন তার পরিবারকে এবং তাকে বেনজিরকে, সেদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে, সেদিন পর্যন্ত তিনি কি করেন সেদিন আমরা সেদিন বুঝবো আইনের গতিপথ কোন দিকে আবার যায়, এবং ওই দিনের পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো তার বিরুদ্ধে কি অ্যাকশন শুরু হবে। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আমি আপনার কাছে আবার একবার গোলাম সালাম মিলন, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম রাজনীতি ও দুর্নীতি, আপনার কি মনে হয় যে দুর্নীতির আলোচনায় রাজনীতিতে লাভ ক্ষতি খোঁজার চেষ্টা করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন সহ-আলোচক এবং এসিটিভির অগণিত শ্রোতা দর্শককে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আপনার প্রসঙ্গে আসতে চাই। দুর্নীতি ও রাজনীতি কিংবা রাজনীতি ও দুর্নীতি, যেটা দুর্নীতির আলোচনা করেই রাজনীতিতে কেউ লাভবান হতে চায় কিনা? রাজনীতি বলতে ক্ষমতাসীন রাজনীতিবিদ, বিরোধী দলের রাজনীতিবিদ। দুর্নীতিটা হয় কিন্তু ক্ষমতার কেন্দ্র বলয় থেকে। বিরোধী দলের সেই তুলনায় দুর্নীতি করার সুযোগ একেবারেই নেই। আজকে যে আলোচনাটা, তিনটি চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে, জেনারেল আজিজ সেনাবাহিনীর প্রধান, তারপরে পুলিশ বাহিনীর প্রধান বেনজির, এবং আমাদের একজন মাননীয় সংসদ সদস্য যিনি অভিযোগ কিংবা তিনি আজকে নিখোঁজ, তার যেটা আমরা শুনতে পাচ্ছি তাকে হত্যা করা হয়েছে। আমরা চাই তার হত্যার বিচার সুষ্ঠুভাবে হোক। তো এখানে একটি আপনি যে কথাটি বলছেন যে ক্ষমতায় যারা থাকে তারাই তো দুর্নীতি করে, এবং এটা কিন্তু এই দেশটাতে শাসন করেছে তিনটা দলই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। আমরাও দেশটা শাসন 9 বছর করার সুযোগ পেয়েছিলাম, সব আমলই দুর্নীতি হয়েছে। এখন এটাকে অস্বীকার করার উপায় নেই। এখন জনগণ কিন্তু এই দুর্নীতি থেকে মুক্ত হতে চায়। আপনি দেখেন আজকে বেনজিরের ব্যাপারে কি বলা হচ্ছে, যে সে শত কোটি টাকার মালিক। এর আগে শুনছি বন খেকো, উসমান গনি, এর আগে শুনেছি আপনার ব্যাংক খেকো, এখন দেখতেছি জমি খেকো। মানে এরকম বিভিন্ন জায়গায় আজকে এই যে তৈরি হচ্ছে, দানব তৈরি হচ্ছে। আজকে দেখেন, মানলাম তার বিভিন্ন জিনিস করে তাকে সেনাবাহিনীর প্রধান কিংবা আজিজকে এবং বেনজিরকে পুলিশ বাহিনীর প্রধান করা হয়েছিল, কিন্তু জবাবদিহিতার জায়গা তো আজকে রাখা হয় নাই। জবাবদিহিতার জায়গাটা কোথায়? জবাবদিহির জায়গাটা হলো পার্লামেন্ট, জনগণের দ্বারা নির্বাচিত সংসদ। আচ্ছা, সংসদ বলতে আবার স্ট্যান্ডিং কমিটিগুলিতেই কিন্তু জবাবদিহিতা করে। কোনো স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হয়েছে? কোনো পার্লামেন্টে কি কেউ এই বিষয়ে কোনো পয়েন্ট অফ অর্ডারে কথা বলেছে? আজকে এই কথাগুলি কিন্তু হয় নাই। জনগণের মনে কিন্তু এটা প্রশ্ন। তো আজকে আমরা কি জানি, আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, তার সম্পর্কে কোনো হয় না। পিকে হালদার ভারতে গিয়ে অ্যারেস্ট হয়েছেন। আপনার এমপি পাপলু কুয়েতে এখন বন্দি অবস্থায় উনি আছেন। আপনি ফরিদপুরের একজন ছাত্রলীগ কর্মী, হাজার হাজার কোটি টাকা। এগুলি কিন্তু অভিযোগ আকারে আসলেও কতগুলি তো দৃশ্যমান। যেমন ধরেন আব্দুল হাই বাচ্চুরটা তো এটা প্রমাণিত দৃশ্যমান, যেই বেসিক ব্যাংক এখন মার্জারের দিকে যাচ্ছে। পাপলু সাহেব তো এমপি থাকতে পারলেন না, ইত্যাদি ইত্যাদি। আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে আপনি যে রাজনীতি এবং দুর্নীতি যেটা বলছেন, এই জবাবদিহির জায়গাটা যদি থাকতো, জনগণ কিন্তু এই যে দুই ভাইয়ের বক্তব্য শুনলাম, এই একে অপরের দোষারোপ কিন্তু শুনতে চায় না। এই দোষারোপের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে জাতীয় স্বার্থে এগুলি অবসান হওয়া দরকার। আপনি দেখেন, সরকার বলতেছে যে এটা তার ব্যক্তি দায়। ওবায়দুল কাদের সাহেব বললেন ব্যক্তিগতভাবে তার দায়। তো ব্যক্তিগতভাবে দায় হলে তো তিনি তো ক্ষমতায় থেকে এটা করেছেন। ক্ষমতায় থাকাকালীন কেন তাকে তার আত্মীয় স্বজন, কেন 15-17 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, কেন আওয়ামী লীগ একটি আইন তো সুন্দরভাবে করতে পারতো? জিরো টলারেন্স আজকে তাদের নির্বাচনী যেমন প্রতিশ্রুতি আছে, মাননীয় প্রধানমন্ত্রী যেমন এটা দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন, কাজে তো আমরা দেখি নাই। আজকে যদি দেখতাম যে প্রতিটা এরকম প্রধানদের কিংবা আমলা বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, একটা টপ র্যাঙ্কিং এদেরকে প্রতি বছর জবাবদিহি করতে হবে, কার কি আয় হইলো, কি ব্যয় হইলো, কে কি জমি কিনলো, সেটা কি হয়েছে, সেটা কি আলোচনা হয়েছে? সেই ব্যবস্থা তো করা হয়নি। আমি যেটা বুঝাতে চাচ্ছি, সিস্টেম, এই সিস্টেমটা আমাদের দেশে জবাবদিহির জায়গাটায় আমরা কিন্তু সে জায়গায় আসতে পারি না। আজকে ধরেন এই যখনই তার সম্পর্কে কথা উঠছে, দেশ থেকে কি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল? মানলাম তার ব্যক্তিগত দায়, কোনো নিষেধাজ্ঞা কি দেওয়া হয়েছিল? কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। উনি সুন্দর পার হয়ে গেলেন। পার হয়ে গেলেন মানে কি?
উনি খুব বীর দর্পে তার পরিবার সহ উনি চলে গেলেন। আব্দুল হাই বাচ্চু সাহেবের খবর এরকমই, উনি হয়তো দেশে নাই। আর পি.কে হালদারও কিন্তু উনি বেরিয়ে গেছিলেন, ধরা পড়ছেন গিয়া ইন্ডিয়ান অভিযোগে, ইন্ডিয়ায় যে আকাম কুকাম করছিল সেই অভিযোগে। বাংলাদেশের অভিযোগে কিন্তু উনি এখানে অ্যারেস্ট হন নাই। বাংলাদেশে কিন্তু ইন্ডিয়াতে এই জিনিসটা আছে, আমাদের দেশে কেন নাই? সুতরাং আজকে যে কথাটি বলছি যে আমাদেরকে আজকে এই দুর্নীতি আমাদের অগ্রযাত্রাকে, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেই চেতনাটা কী ছিল? আমরা মানবাধিকার থেকে আরম্ভ করে আমরা সামাজিক ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করব এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব। আসলে আমরা নির্বাচন করে যাচ্ছি, নির্বাচন কোন মানের হচ্ছে, কি খারাপ ভালো, রাতের আধারে না ভোর রাত 4টায়, আমি ওই বিতর্কে যাব না। আমার কথা হলো সেই নির্বাচনী ব্যবস্থার কি আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কি আমরা এই পর্যন্ত করতে পেরেছি? পারি নাই। তাই আজকে সময় এসেছে, আপনি যে রাজনীতির কথাটা বললেন, রাজনীতি দুর্নীতি একে অন্যের পরিপূরক। রাজনীতিটাকে এমন ভাব করতে হবে, গণতান্ত্রিক রাজনীতিটা, যেহেতু আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র। বঙ্গবন্ধু সেদিন কিন্তু যে দেশকেই করেছিলেন, যখন পাক বাহিনী, যখন পাকিস্তান শাসক গোষ্ঠী যখন এই গণতান্ত্রিক রায়কে যখন উপেক্ষা করছিল, তার ভিত্তিতে কিন্তু এই মুক্তিযুদ্ধে গর্জে উঠেছিল। এবং আজকে এই কথা তো স্বীকার করতে হবে যে বঙ্গবন্ধু যেমন আজকে আমাদের এই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু বাংলাদেশ, সেটাকে অস্বীকার করার উপায় নেই। পাশাপাশি জিয়া রহমান সম্পর্কে অনেক আলোচনা সমালোচনা পর্যালোচনা থাকতে পারে। উনিও তো বলেছিলেন, অন বিহাফ অফ দ্য গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা আওয়ামী লীগের ভাইরা স্বীকার করতে চান না। আর আমার বিএনপির মোশাররফ সাহেবরা, ওনারা বঙ্গবন্ধুকে যথাযথ সেই সম্মানটুকু দিতে চান না। এই জায়গাটায় যে পর্যন্ত না থাকবে, জনগণ যদি অতিষ্ঠ, খুব খোলামেলা কথা বলি, আজকে আমরা, আমাদেরকে তো স্বৈরাচার বলেন, আমি সেই কথাটা প্রায়ই আপনাদের এখানে বলি, আমরা যদি স্বৈরাচার হয়ে থাকি, বিএনপি এবং আওয়ামী লীগের আমলে ওনারা কোন আচারের মাধ্যমে 90 সনে ওনারা আজকে শফি আহমেদের কথা বলছেন, শ্রদ্ধা জানাই, তার আত্মার মাগফিরাত কামনা করি। এই যে সমস্ত লোকেরা আজকে 90-এর আন্দোলন করেছিল, তাদের আত্মাহুতির আজকে প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন, কোথায় সেই জবাবদিহিতা? যে 3 জোটের রূপরেখা ছিল, সেটাকে আওয়ামী লীগ বিএনপি পূরণ করেছে? পূরণ তো করেই নাই, উল্টা তারা বিভেদের রাজনীতি করে, 21শে আগস্টের মতো ঘটনা ঘটিয়ে কিংবা আরও অন্যরকম ঘটনা ঘটিয়ে দুর্নীতি করে, রাজনীতিকে দুর্বৃত্তায়িত করে, একটি মানে কোয়ালিটি ছাড়া একটা পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে আজকে যে অবস্থা তৈরি হচ্ছে, মানুষের থেকে মুক্তি চায়, এটার অবসান। মিলন ভাই একটা বিরতি নিতে চাই, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ ঠাকুর, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনি বলছেন যে অর্থনীতির ঝড়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই অর্থনীতির ঝড় কি রাজনীতিকেও ছাপিয়ে যাচ্ছে? অবশ্যই। আপনি দেখেন অর্থনৈতিক ঝড়ের মধ্যে দুঃসংবাদগুলো দেখেন। আজকে পত্রিকায় দেখবেন মালয়েশিয়ায় সর্বশেষ 17,000 লোক যেতে পারেন নাই, এবং মালয়েশিয়ায় গিয়েছেন এমন প্রায় 23,000 লোক যারা কর্মহীন, বিভিন্ন ঝামেলা আছে, ডিমান্ড লেটার ভুয়া বা এরকম। মানে এখানে 40,000 লোক ক্ষতিগ্রস্ত। 40,000 লোকের কাছ থেকে 24,000 কোটি টাকা নিয়ে যাওয়া হয়েছে। এই 24,000 কোটি টাকা আর যেতে পারে নাই যারা, এরাও 10,200 কোটি টাকা দিয়েছে। 6-17-102, 10,200 কোটি টাকা। এটা হচ্ছে যে, এবং এখানে এই সিন্ডিকেটে গভর্নমেন্টের 4 জন এমপি আছে। আজ পর্যন্ত শুনেছেন এদের বিরুদ্ধে উবায়দুল কাদের একটি মন্ত্র উচ্চারণ করেছেন, একটি হুমকি উচ্চারণ করেছেন? কিছুই না। কিন্তু আমি আপনাকে বলি যে, আমি প্রথমেই বলছিলাম যে এই যে আজিজ বলেন, বেনজির বলেন, সমস্ত মিলন ভাই যেটা বলছেন আমি এটার সাথে একমত। আমি মারতে পারি, আমি বাঁচাইতে পারি, আমি কাজ করে দিতে পারি, আমি কাজ আটকাইতে পারি। অ্যাকশন অমিশন, আটকাইও দিতে পারি বা আমি কাজ করে দিতে পারি। এই জন্য টাকা দিবে, কাজ আটকাই দিতে পারি, এই জন্য টাকা দিবে, কাজ করে দিতে পারি, এই জন্য টাকা দেবে। এই পুরোটাই হয় ক্ষমতা কেন্দ্র করে।
তো এই জিনিসটাকে আমি আপনাকে এই জায়গাতে আসার আগে মাঝখানে আমরা কনক্লুশনের আগে একটু জায়গায় যেতে চাই জি। যে হিউম্যান রাইট চার্টারে আমরা কিন্তু সই করেছি, এটা রেটিফাই করেছে আমরা অনেক বছর আগে, 50 বছর আগেরও স্বাধীনতার সাথে সাথে এটা রেটিফাই করা হয়েছে আবার নতুন রাষ্ট্র হিসাবে হিউম্যান রাইটস চার্টার। হিউম্যান রাইটস চার্টারের 11 নম্বর অনুচ্ছেদ আর্টিকেল 11-তে 11-এ বলা আছে প্রিজিউমড ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। আজকে মিলন ভাই হোক, আমরা 3জনই 4জনই হই, যে কোনো কারণে আমরা কালকে আদালতের দ্বারস্থ হতে পারি না, হতে পারি। তো সেখানে যে মাজদার হোসেন মামলার আগে তো আমাদের এই বিচার বিভাগ আলাদা ছিল না, 2007-এর আগে বিচার বিভাগ আলাদা ছিল না। আলাদা হওয়ার পরে আপনি সব জায়গায় দেখবেন যে শুধু বেনজির দানব হয়ে উঠছে তা না, কিন্তু দানব বিভিন্ন জায়গায় গজাচ্ছে। তো বেনজির দানব হয়ে উঠছে, শুধু বেনজির না, ফ্রাঙ্কেনস্টাইন বিভিন্ন জায়গায়। প্রত্যেকটা ম্যাজিস্ট্রেটের কোর্টে, প্রত্যেকটা যে জজ সাহেবদের কোর্টে, লর্ড জুডিশিয়ারিতে একটা করে খাঁচা তৈরি করেছে। এই যেমন আমরা বাদরের খাঁচা বা বাঘের খাঁচা যে প্রদর্শনের জন্য যে একটা খাঁচা তৈরি করে ছোটো করে চতুর্দিক থেকে দেখার জন্য, ঠিক এই টাইপের একটা খাঁচা তৈরি করে হচ্ছে 5 ফিট বাই 7 ফিট বা 5 ফিট বাই 10 ফিট এইরকম। এই খাঁচার ভিতরে হাইট 6 ফিট, এটা দিয়ে যদি মানুষটা খুব উঁচু হয় 6 ফুট 2 ইঞ্চি হয় তাইলে ওর মাথায় লাগে, আর না আমরা হলে ঠিক আছে। তো এই জায়গায় আপনি নিতে গেলে, আপনি হাজিরা দিতে গেলে খাঁচায় ঢুকতে হবে, আপনি বেল নিতে গেলে খাঁচায় ঢুকতে হবে, এমনকি আপনার বেইলের হিয়ারিং হবে, যে হিয়ারিংয়ের সময় আপনি খাঁচায় থাকবেন। মানে যে ইয়াদেরকে নাকি ম্যাজিস্ট্রেট সাহেবদেরকে, জজ সাহেবদেরকে নাকি করে কি বলে, কেউ নাকি কোন সময় জুতা মারছিল, এইটার জন্য তারা এটা প্রিভেন্ট করার জন্য খাঁচা তৈরি করেছেন। হাইকোর্ট নির্দেশ দিয়েছে এটা মানবিক মর্যাদার পরিপন্থী, এটা হিউম্যান রাইটস চার্টারের পরিপন্থী। মানবিক আমাদের যে 11 অনুচ্ছেদ আছে, 11 অনুচ্ছেদ গণতন্ত্র এবং মানবাধিকার, যেটা এই অনুচ্ছেদে দেখবেন, বাংলায় পড়ে দেখবেন, বাংলায় কনস্টিটিউশন আছে এখানে, আমি পড়ে আসছি আজকে এই জন্য, যে আপনি মানবিক মর্যাদা লঙ্ঘিত হয় এমন কিছুই করতে পারবেন না রাষ্ট্র। তো আপনি এটা কোথায়, আপনি বিচার বিভাগে এরকম দানব হয়ে উঠেছে মানুষের মানবাধিকারকে সে কেন আপনাকে কোর্টে জুতা মারতে পারে, খাঁচা আসামি হিয়ারিংয়ের বাইরে আপনাকে জুতা মারতে পারে না, বাইরে আপনি কোর্ট থেকে বাড়িলে আপনি গুল্লি মারতে পারে না, মারতে তো পারে। তো আপনি ওইখানে কেউ অ্যাকিউজ মানেই তো সে সন্ত্রাসী না, অ্যাকিউজ মানে অভিযুক্ত কোনো ব্যক্তি অপরাধী না, তাকে প্রমাণ না হওয়া পর্যন্ত। তো আপনি এই বিচার বিভাগ গত 15-16 বছরে দানব হয়ে উঠেছে। আমি আপনাকে বললাম যে এরা হাইকোর্টের আদেশ পর্যন্ত মানে না, লর্ড জুডিশিয়ারি, যেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি দেখেন। এবং আজকের পত্রিকায় যে মোহাম্মদ ইউনূস বলেছেন যে আমি এটা অনেক দিন ধরে আলোচনা করতে চাইছিলাম, তো আজকে যেহেতু ডক্টর ইউনূসকেও এই খাঁচায় ঢুকানো হয়েছে, তো এই জন্য আলোচনাটার সুযোগ হলো যে ডক্টর ইউনূস যদি ঢুকতে পারে, তো আগামীকাল এই মন্ত্রিপরিষদে মন্ত্রীরা ঢুকবেন, উবায়দুল কাদের যে ঢুকবেন, উবায়দুল কাদের যতবার জেল খাটছেন, জাতীয় পার্টির আমলে জেল খাটছেন, জিয়াউর রহমানের আমলে জেল খাটছেন, ইয়ার কি বলে আইব খানের আমলে, এহিয়ার আমলে জেল খাটছেন, তো খাঁচায় তো ঢুকে জামিন চাইতে হয় নাই, খাঁচায় ঢুকে তো জামিন চাইতে হয় নাই। উপমহাদেশের কোথাও, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আর পেছনে নাই গেলাম, পশ্চিমে নাই গেলাম, কোথাও এমনকি বার্মাতেও খাঁচা তো নাই। খাঁচা একমাত্র যুদ্ধবন্দীদের ক্ষেত্রে খাঁচা ইউজ করবার সিনেমায় দেখছি আমি, যুদ্ধবন্দীদের আনা নেওয়ার ক্ষেত্রে খাঁচা ইউজ করা হয়। তো এই যে ঘটনাটি আমি আপনাকে বলছি যে আজকে মালয়েশিয়ায় যেতে পারে নাই এই রকম লোক 17,000, ক্ষতিগ্রস্ত লোক 23,000, এই মিলিয়ে 24,000 কোটি টাকার দুর্নীতি হচ্ছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার প্রক্রিয়া হিসাবে আজকে এমপি সাহেবরা ব্যবহৃত হচ্ছেন, সংসদ ধ্বংস, প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার প্রক্রিয়া হিসাবে পুলিশকে ব্যবহার করার জন্য, ধ্বংস করার জন্য বেনজিরকে ব্যবহার করা হচ্ছে, সেনাবাহিনীর
ভাবমূর্তিকে মেলাইন করার জন্য, আপনি ভাবমূর্তির কথা বলছিলেন, ভাবমূর্তিকে মেলাইন করার জন্য আজিজকে ব্যবহার করা হয়েছে। আর আজিজের মতো ব্যক্তি সেই যেই কি বলে উনি বিজেপির মহাপরিচালক থাকতে যে ঘটনা করেছেন, এরপরে আর উনি সিজিএস হওয়ার কথা নয়। সিজিএস হওয়ার বহু সিজিএস আছে যারা হতে পারে নাই, সেনাবাহিনী প্রধান হন নাই। এই যে পরিকল্পনা মন্ত্রী সালাম, উনি সিজিএস ছিলেন 90-তে, উনি তো হতে পারেন নাই, সেনাবাহিনী প্রধান হতে পারেন নাই। তো সিজিএস হলেই যে সেনাবাহিনী প্রধান হবেন তা এমন কোনো কথা নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি, আওয়ামী লীগ আজকে বলে যে বেনজির, আজিজ এদেরকে নাকি দেওয়া হয়েছে, কি বলে এদের সিনিয়রিটি অনুযায়ী প্রমোশন দেওয়া হয়েছে। নো, আইজিপি কোনো না, কিন্তু আইজিপি কোনো প্রমোশনের জায়গা না। আইজিপি বেসিক্যালি উনার আইজিপি একটা পদায়ন। তিনি আইজিপির সমপরিমাণ, আইজিপি না হয়েও উনি সচিব হতে পারেন। এডিশনাল সেক্রেটারি থেকে সচিব বানিয়ে দেওয়া হয়, অনেকটাই আইজিপির উপরে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আজকে আজিজের আরেকটা আলোচনা আসছে। আপনি দেখবেন আজিজ পাসপোর্ট কেলেঙ্কারি করছেন 6 বার, 10 থেকে 21 সাল পর্যন্ত তিনি 6টা পাসপোর্ট করছেন প্রাইভেট সার্ভিস দিয়ে। এবং আমাদের সময়ে আজকে পত্রিকায় এই পুরো আসছে। এই মাহমুদ সালাউদ্দিন আপনি দেখে নিতে পারেন পরের রাউন্ডে দেখার জন্য। আমাদের সময়ে আজকে আজিজের পাসপোর্ট কেলেঙ্কারি আসছে। তো এই জন্য আমি আমার শেষ বক্তব্যটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের প্রক্রিয়া হিসাবে আজিজ, বেনজির এবং আনারকে ব্যবহার করেছে। কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার ধ্বংসের সিঁড়ি হিসাবে দুর্নীতি, বেনজির, আজিজ, আনারকে ব্যবহার করা হয়েছে। মোশাররফ ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, যেটি মোশাররফ ঠাকুর বললেন যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হচ্ছে বা তাদেরকে ধ্বংস করা হচ্ছে, সে কারণে বিভিন্ন জনকে বিভিন্ন সময় সরকার ব্যবহার করছে। অতীত অভিজ্ঞতা কি বলে? আসলে প্রতিষ্ঠানকে দুর্বল করলে গণতন্ত্র দুর্বল হবে, এটা অবশ্যই আমরা স্বীকার করি। কিন্তু 75-এর পরে যারা ক্ষমতা গ্রহণ করেছিল তারা কি কোন ইয়াকে শক্তিশালী করেছিল, কোন ইনস্টিটিউটকে শক্তিশালী করেছিল, এবং যে ইনস্টিটিউটগুলোর যে ভাবমূর্তি সেগুলো তারা ধ্বংস করে দিয়েছিল আমি মনে করি। এবং পাশাপাশি আরেকটা কথা তিনি যেভাবে মানবিক মর্যাদা লঙ্ঘিত হওয়ার যে বিষয়টা বলেছেন, আমি যদি প্রশ্ন করি এখন, এই যে গ্রেনেডের পিছনে আওয়ামী লীগকে রাখা, গ্রেনেডের মুখোমুখি আওয়ামী লীগকে দাঁড় করানো, কোনো প্রোগ্রাম করতে না দেয়া, কোন মানবাধিকারটা তারা রক্ষা করেছিলেন সেদিন? আপনি দেখেন, হয়তো আমাদেরকে বলতে পারেন আমরা যারা আওয়ামী লীগ করি আমরা কেন 15 আগস্ট 21 আগস্ট নেই, এত বড় ভয়ঙ্কর ঘটনা মানে পৃথিবীর ইতিহাসেও কিন্তু বিরল। আপনি দেখেন একটা রাজনৈতিক দল যে কোনো সমাবেশ করতেই পারে। আপনি দেখেন বিএনপি গত 16 বছর একটা আওয়ামী লীগ ক্ষমতায় আছে, অসংখ্য সভা সমাবেশ সারা বাংলাদেশে করেছে। একদিন দেখিয়ে দিই কোথায় গ্রেনেড হামলা হয়েছে, কোথায় তাদের প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। সব জায়গায় সব ধরনের প্রোগ্রাম তারা করে। না, আওয়ামী লীগের ক্ষেত্রে কেন এটা হলো? আপনি দেখেন একই জায়গায় একইভাবে 24 জন মানুষ আমাদের প্রাণ হারালো। টার্গেট করেছিল কারণে বঙ্গবন্ধু কন্যাকে, তাকে শেষ করতে হবে। এর মানবাধিকার কোথায় রক্ষা করেছেন বিএনপি? শুধু একজন ব্যক্তিকে শেষ করার জন্য হেন পন্থা নাই করা হয়নি। উনি 1981 সালে দেশে এসেছেন 17 মে, আসার পর থেকে উনাকে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। উপরে আল্লাহ একজন আছেন, তিনি বারবার তাকে রক্ষা করেছেন। এবং তার যে রক্ষা করার পর আজকে তিনি 16 বছর ক্ষমতায় আছেন, তিনি সবসময় বলেন আমার এই বোনাস লাইফটা আমি বাংলাদেশের জনগণের জন্য উৎসর্গ করতে চাই। তিনি সেটাই করে যাচ্ছেন। পাশাপাশি আরও বলেন দুর্নীতিতে বিএনপির আমরা সব 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থা যদি গণতন্ত্র শক্তিশালী হতো নিশ্চয়ই এত 3 বার পরপর মানুষ চ্যাম্পিয়ন হতে পারে না। এবং কোন মানদণ্ডে বিএনপি সেদিন এই কাজগুলো করেছিল। পাশাপাশি বলি ইনস্টিটিউটকে ধ্বংস করার ব্যাপারে 8 জনকে টপকিয়ে সেনাবাহিনী প্রধান করা, 10 জনকে টপকিয়ে বড় বড় এই বিষয়গুলোকে পদায়ন করে বিএনপির আমলে সবাই দেখেছে কি হয়েছে। এবং যে 1/11-এর যে অনিবার্য একটা বিষয়, আমি তো বলি বিএনপি এটা ডেকে এনেছিলেন। বাংলাদেশের মানুষের কাছে যে ধূসর 2টা বছর গেল সেটা কিন্তু কখন আর ফিরে আসবে না। এখন আরও যদি বলি আজকে দেখেন সেনাবাহিনী যে আমাদের ইয়াতে একটা ভূমিকা রাখছেন, এই আমাদের জাতিসংঘের যে শান্তি মিশনে যাওয়া, শান্তিরক্ষা মিশনে যে যাওয়া, দেখেন কিন্তু ভূয়সী প্রশংসা করছে। তারা কিন্তু বাংলাদেশের সুনামকে রক্ষা করছেন সব জায়গায়। সেই সুদান থেকে শুরু করে যেই সমস্ত জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানে কিন্তু আমাদের আমাদের যে সেনাবাহিনীর যে অফিসাররা এবং আমি মনে করি আমাদের যে এই সেনা বিমান নৌ পুলিশ দিয়ে যে কম্বাইনলি যে এটা বানানো হয়, তারা যে যাচ্ছেন তাদের তো আমাদের সুনামকে রক্ষা করছে। এটা কিন্তু কখন সম্ভব হয়েছে?
আমি তো মনে করি আওয়ামী লীগের আমলে এই জিনিসটা খুব সুচারুভাবেই কিন্তু করা হচ্ছে, এখানে তো কোনো দুর্নাম বয়ে আনছেন না। এবং আমি তো মনে করি আমাদের যে বাহিনীগুলোকে যেভাবে রাজনীতিবিদকে অপদস্থ করার জন্য ব্যবহার করা হতো, আপনি দেখেন প্রশাসনকে ব্যবহার করে জিয়া রহমান দলই গঠন করে ফেলেছেন। ছাত্র রাজনীতির নামে তিনি আমদানি করেছেন অস্ত্র, কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়তে অস্ত্রের কারখানা বানিয়েছেন। শুধু প্রশাসনকে ব্যবহার করে দল গঠন করেছেন, তার ছাত্র সংগঠন ব্যবহার করেছেন, এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন। আমি জানি মোশাররফ এই কথাগুলো কখনোই বলতে পারবেন না, তিনি তো ছাত্র রাজনীতি করতেন। কি বলেছিল, হিজবুল বাহার আনা হয়েছিল কি পবিত্র হজ পালনের জন্য, তিনি এটাকে প্রমোদ ভ্রমণে নিয়ে গেলেন বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে। তিনি বাংলাদেশের মেধাবী ছাত্ররা সেই প্রমোদ বিহারে গেলেন, সেই মেধাবী বোর্ড স্টুডেন্টগুলো ছেলেগুলা আর পড়ালেখায় ফিরে আসেনি, তারা পরে স্ট্যাটাস দিত, তারা পরে বিভিন্ন পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বলেছেন আমরা সন্ত্রাসকে শিল্পে রূপান্তর করেছি। এই যে সন্ত্রাসকে শিল্প রূপান্তর কার মাধ্যমে হয়েছে? জিয়াউর রহমানের আমলে। ওই যে হাওয়া ভবন খোয়াবের গল্প বললাম, তাদের প্রেতাত্মারা কিন্তু সব জায়গায় সবসময় ঘুরে বেড়ায়, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের যুদ্ধ, সেই যুদ্ধ আমাদের অব্যাহত থাকবেই। মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে আমি আবার আসবো। গোলাম সরোয়ার মিলন, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণেই দুর্নীতির এই বাড়ন্ত কিনা? দেখেন, ক্ষমতায় থাকার কারণেই তো দুর্নীতিটা প্রশ্রয় পায়, বিকশিত হয় এবং মানুষ সুযোগ নেয়। কিন্তু এই সিস্টেমটাকে যদি আমরা জবাবদিহির জায়গাটায় যদি আমরা স্ট্রং করতে পারি, এটা কমে আসবে। এখানে কিন্তু আরেকটি কথা বলা দরকার, আমরা বেনজিরের কথা বলতেছি, আমরা আজিজের কথা বলতেছি, আমরা এমপি আনারের কথা বলতেছি। এই ক্ষমতায় থাকা এই গোপালগঞ্জেরই অনেক লোক আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমি এখানে সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। আমি মানিকগঞ্জের লোক, মানিকগঞ্জের একজন এসপি আছেন নাম আদার সাহেব, ওনার বাড়ি হলো গোপালগঞ্জ, ওনার বিরুদ্ধে তো কোনো অভিযোগ কেউ কোনো দিন উঠায় নাই। আপনি ঢাকা জেলার ডিসি, গোপালগঞ্জে বাড়ি, ঢাকার এখন যে পুলিশ কমিশনার, গোপালগঞ্জে বাড়ি, ওনাদের বিরুদ্ধে গঙ্গায় দেওয়া তুলসী পাতা, আমি কিন্তু এইভাবে সার্টিফাই দিচ্ছি না, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু সেইভাবে কিন্তু অভিযোগ পাবলিকলি সেই পারসেপশনটা তৈরি হয় না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, ব্যক্তির দায়টা হলো প্রথম, দেশপ্রেমটা প্রথম, এবং আপনি যদি ভালো থাকতে চান আপনি ভালো থাকতে পারেন। আমার কথা হলো কি, যে আপনি সাদা হয়েন না, আপনি কালোর থেকে সাদা হওয়ার আগে মাঝখানে যে ধূসর অংশটা, আপনি যদি নিজেকে ধূসরও রাখতে পারেন, আল্লাহ, আমি বলবো যে এইটাই তো আল্লাহ এই বাস্তব অবস্থায় আমাদের বাংলাদেশ বলেন, পৃথিবীর যে অর্থনৈতিক ব্যবস্থায় আমরা আছি, পুঁজিবাদী আর্থিক। ভাই, আমি একটা কথা সংযুক্ত করতে চাই। আপনি যে ডিসির কথা বলেছেন, ঢাকার ডিসি, উনি কিন্তু চট্টগ্রামের ডিসি ছিলেন, ওনার সন্তান কিন্তু সরকারি প্রাইমারি স্কুলে পড়তো। আমি সেটা জেনেই বলছি, আমি এটাও সেটাই বলে আমি তো যাকে অ্যাপ্রিসিয়েট করার, আমি কিন্তু তাকে অ্যাপ্রিসিয়েট করলাম এই কারণে, আমরা ঢালাওভাবে আজিজ বেনজিদের, যেটা মোশাররফ বললো, আজিজ সাহেব তার ভাইদেরকে যেভাবে পাসপোর্ট বানিয়ে দিচ্ছে, সেইভাবে কিন্তু বেনজি সাহেব পাসপোর্ট করছে, এবং সরকারি পাসপোর্ট তিনি করেন নাই, আজকে পত্রিকায় আসছে। এটা কিন্তু আজকে এটা আমাদেরকে আজকে খুব লজ্জিত হইতে হয়। আজকে দেখেন, এই আর্মি সম্পর্কে যেটা আমার ভাই বললেন, অবশ্যই দিস আর্মি আমাদের ন্যাশনাল আর্মি, এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আর্মি, এবং আর্মি নিয়ে আমরা এই সেনাবাহিনীতে আমরা আজকে করি। আজকে এখানে সেইখানে বলতে হয় যে ৭৫-এর পরে ঢালাওভাবে আমার ভাই বলতেই পারেন, যেমন আমি জাতীয় পার্টি করি, আমাদের নেতা হুসেন মোহাম্মদ এরশাদ উপজেলা পদ্ধতির নায়ক, উনি উপজেলা পদ্ধতি করে কিন্তু যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছিলেন, বিএনপি সেটাকে কী করলো, বাদ দিয়ে দিল। আজকে যদিও আওয়ামী লীগ রাখছেন এই উপজেলা পদ্ধতির নাম কস্তে, উপজেলা নির্বাচনে আজকে দেখেন কোনো আমেজ নাই, যেহেতু সব দল নাই। আমি এই পদ্ধতির কথা বলতেছি, এই উপজেলা পদ্ধতিটাকে যদি সেই সময়ের মতো রাখতো, এরশাদ সাহেব যেটা করেছিলেন, কারণ এরশাদ সাহেব তো স্বৈরাচারের জিনিসটা সব তো মানে আচারের মধ্যে আনতে হবে, এই জন্য সব তার বাদ দিতে হবে। উনি কিন্তু উপজেলা অবস্থায় কিন্তু সেখানে কিন্তু বিচার বিভাগকে নিয়ে গেছিলেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমি সেটা আপনাকে বলতে চাই যে আজকে আইজিপি বলেন, আপনি আর্মি চিফ বলেন, কিংবা প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রপতি বলেন, এখানে দুইজন এই সম্পর্কে বলছেন, তাদের যোগ্যতা প্যানেল থাকে একটা, ৩ জন ৪ জন ৫ জন, এইখান থেকে পলিটিক্যাল ডিসিশন হয়। এটা কিন্তু যেই হোক, এরশাদ সাহেবের আমল বলেন, জিয়াউর রহমানের আমল বলেন, কিংবা তোফায়েল ভাই যখন রাজনৈতিক সব ছিলেন, বঙ্গবন্ধুর আমল বলেন, শেখ হাসিনার আমল বলেন, এটা কিন্তু এটা নিয়মই সব দেশেই। আপনি আজকে আগামীতে নির্বাচনে, এটা পরের অংশে আলোচনা করবো, ভারতে যারাই আসুক, এইটা এখানে ইভেন কি আমেরিকাতেও তারা তাদের যখন নাকি একটা সরকার চলে যায়, সমস্ত সেই বিচারপতিরা আসে, হয় ওই রিপাবলিকান, যদি ইয়েরা কংগ্রেস ক্ষমতা থাকে ডেমোক্রেটরা, তাহলে তাদের লোকগুলি নিয়ে আসে। এই জায়গায় আমি দোষ দেখি না, দোষটা হলো সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে, একটি পদ্ধতির মধ্যে দিয়ে আসতে হবে, জবাবদিহিতার মধ্যে দিয়ে হবে। ওদের কিন্তু বিভিন্ন কমিটি আছে, সেখানে ফেস করে আসতে হয়, সেখানে তাদের যোগ্যতা প্রমাণ রাখতে হয়। আমাদের এখানে সেই জিনিসটা নাই। আজকে
আমরা কোয়ালিটি রাজনীতি আনতে চাই। এই সংসদকে আমি বলবো সংসদ একটা পবিত্র জায়গা। আজকে আওয়ামী লীগকে এখানে ভাই আছেন, আমি অনুরোধ করব, আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু সেই আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আমি যদি একটা পাল্টা প্রশ্ন করি, ওনাকে প্রশ্ন করতেছেন আওয়ামী লীগের অনেক ভাইকে, আমার বন্ধুবান্ধব তো এখনও আছেন আমার লেভেলের, জুনিয়ররাও আছেন, তাদেরকে যদি বলি যে তুই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবা, বঙ্গবন্ধুর আদর্শটা কি ঠিকমতো বলতে পারবে না। বঙ্গবন্ধুর আদর্শ যেটা ছিল মানবিকতা, সেটাকে আজকে আওয়ামী লীগ সেভাবে মেনটেন করে? নো। সাজিদুর রহমানের মতো ধিকৃত একজন রাজাকারকে উনি কিন্তু নিজে মানবিক দিক বিবেচনা করে উনি কিন্তু ওনাকে সেইভাবে দেখেছেন। সবুর খানকে উনি দেখাশোনা করছেন। আজকে সেই রাজনীতি, সেই ভ্যালুসটা, সেই মূল্যবোধটা আজকে এখানে নেই। আমি শেষে এইটুকু বলবো যে আজকে আমাদের এই পলিটিক্যালি আইজি হবে, পলিটিক্যালি সেনাপ্রধান হবে, নো প্রবলেম। কিন্তু একটা জানা দরকার, যে কথাটা আপনি তুলছেন দুর্নীতি, আজকে এই জায়গাটায় আমি ভালো সাইডটা বলে গেছি যে আজকে এরকম অনেক আমলা আছেন যাদের বিরুদ্ধে তো অভিযোগ আসে না, আপনি ঢালাওভাবে তো সবাইকে অভিযুক্ত করতে পারবেন না। কিন্তু আজকে তারা আছে কিন্তু তাদের ব্যক্তিগত স্বচ্ছতার জায়গায় কিংবা ইয়ের জায়গায়, মানে ভালো থাকার জায়গায় তারা যদি এই সিস্টেমের কারণে তারাও কিন্তু দুর্নীতি করতে পারেন, কিন্তু তারা করেন না। আর যারা সুযোগ পাচ্ছেন, বেনজিরের মতো, পাপলুর মতো, সেই যে এমপি সাহেব মারা গেছেন, শ্রদ্ধারা কি বলছি, উনি যেহেতু যেখানেই থাকুক, আজকে উনি নেই, ওনার অ্যাবসেন্সে বলা উচিত না। আজকে এই জায়গাটায় আমি বলতে চাই, নিজেদের বিবেকের দায় কাছে আজকে যেভাবে আমাদের সবাইকে থাকতে হবে, দেশটা আমাদের, ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশটাকে আমরা রেখে যেতে চাই। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা বাংলাদেশটাকে একটি আধুনিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য স্মার্ট বাংলাদেশ বলি, আধুনিক বাংলাদেশ বলি, উন্নত বাংলাদেশ বলি, যাই বলি, যে শব্দে বলি, যার যার রাজনৈতিক ল্যাঙ্গুয়েজ যেটা থাকতে পারে, দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু এই দুর্নীতি, আপনি যে প্রসঙ্গটা আজকে এনেছেন, আজকে দুর্নীতি কিংবা রাজনীতি, আজকে যে অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি থেকে যদি আমরা সরে এসে একটা এই জায়গায় মিনিমাম একটা সহনশীলতার রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না আনতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার। শেষে এইটুকু বলবো যে বিরতি যাওয়ার আগে শুধু এইটুকু বলবো যে আমাদের এখন সোল সার্চিংয়ের জায়গায় যেতে হবে। আমরা আসেন, দেশ কিন্তু আর করতে পারে, দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো না। আমরা চাই এই দেশটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আসলে এই দেশটা কিন্তু সবার, এই দেশে ভবিষ্যতে যাতে, এবং এটাও বলি মাননীয় প্রধানমন্ত্রী তার আন্তরিকতা সম্পর্কে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু এটাও ঠিক, শি ইজ নট দ্য লাস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। গোলাম সালাম মিলন, আমরা একটা বিরতি নিব। উনি কিছু সাহসী পদক্ষেপ নেবেন আগামীতে, যেটাতে জনগণ উৎসাহিত হবে। এটাই আমরা আর একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, আলোচনায় আমরা একটি ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি জানেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারতে কয়েক দফা নির্বাচন শেষে কাল সেখানে ফল ঘোষণা হবে। ক্ষমতাসীন বিজেপি নাকি কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডিয়া জোট সেটি আসবে, তারই নির্ধারিত হবে। বাংলাদেশে আসলে তার কি প্রভাব পড়বে? আমি আপনাকে বলি, কয়েক সপ্তাহ পরে ভোট গণনা হচ্ছে এবং রেজাল্ট হবে কালকে। আর বাংলাদেশে দফা ভোট না, বাংলাদেশে কয়েক ঘন্টা পরে নির্বাচনের বাক্স রেখে এটা মানুষ ভরসা পায় না সরকারের উপর। কয়েক ঘন্টা পরে যে গণবে, এইটা কেউ বিশ্বাস করে না। এমনকি যদি বলে আগামীকাল সব ভোটের বাক্স আসবে ইউএনও অফিসে বা ডিসি অফিসে, এরপর একসাথে গণনা হবে, এইটাও বাংলাদেশের মানুষ মানবে না। কারণ গভর্নমেন্টের উপর এই আস্থাটুকুন গত 50 বছরে দূরে যেতে 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 আস্থার জায়গাটা এই জায়গায় সংকটে আসছে। তবে এইটা বলা যায় যে ইন্ডিয়ার যেই নির্বাচিত হোক না কেন, তাদের সাউথ ব্লকের কেউ এসে বাংলাদেশে বা পাকিস্তানে গিয়ে বলবে না যে আমার আগের সরকার তোমার বিরুদ্ধে এই সিকিউরিটি চ্যালেঞ্জিং কাজগুলি করছে, যেটা আওয়ামী লীগ বলে যে বিএনপি সরকার ভারতের জন্য এই সিকিউরিটি চ্যালেঞ্জের মতো কাজ করছে। মানে ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়া কোনো সরকারই, এমনকি গত 50 বছরে কোনো সরকার ইন্ডিয়ার তার পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তার পার্শ্ববর্তী সরকারের কাছে গিয়ে কোনো কিছু বলে নাই। এটা হচ্ছে ইন্ডিয়ার ডেমোক্রেসির ডিসেন্সি। আমাদের লোকজন তা বলে। এবং এই যে সিকিউরিটির
যে মাপগুলি, সিকিউরিটির যে খেলাগুলি, এটা বিভিন্নভাবে হয়। এটা কূটনীতিতে হয়, প্রতিরক্ষায় হয়, এটা অনেক কিছুই হয়। কিন্তু কেউই আগের সরকার সম্বন্ধে পরের সরকার গিয়ে নালিশ করে না বাংলাদেশের মতো। তো এইটা হচ্ছে আমার মানে আগ্রহের কেন্দ্রবিন্দু আছে কি না বিএনপির, সেটা কি মনে হয় আগ্রহের? আমি তো বললাম যে এখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো নীতিগত কোনো পরিবর্তন হবে না। কংগ্রেসের যা নীতি থাকবে সাউথ ব্লকে, মোদি থার্ড টার্ম নেবে এবং কংগ্রেস আসলে যা হবে, মোদি থাকলে তাই হবে, একই। এটা যদি কারো থাকে, আমি মনে করি তাই হওয়া উচিত। আরেকটা আমি আপনাকে বলি যে আমার ভাই সেটা বলছেন যে দিন বদলের সনদের কথা বলে আপনি ক্ষমতায় এসে 2022 সালের আগস্ট থেকে 23 সালের অক্টোবর পর্যন্ত 40 জন মানুষকে খুন করবেন, এই লাইসেন্স আপনাকে দেয় না কোনো আমলের কোনো ঘটনা বলেই। আপনি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাসে 13 জন লোক জেলখানায় মারা গেছে। এদের প্রত্যেককে পুলিশই নির্যাতন করে জেলখানায় পাঠানো হয়েছে এবং তাদের কোনো চিকিৎসা দেওয়া হয়নি। এইরকম 13 জন মানুষ মারা গেছে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। তো এখন মরে না কেন? এখন এই যে 3 মাসে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাসে 13 জন লোক মারা গেছে। এখন যে 3 মাস গেল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মে, এই মাসগুলিতে 3 জন মারা গেল না কেন? আমার কোয়েশ্চনটা এটা। ওবায়দুল কাদের সাহেব বলছেন কে প্রমাণ করতে হবে যে এরা পুলিশের নির্যাতনেই মারা গেছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে হ্যাঁ, আলোচনা শেষ করতে চাই। আমি বলছি যে বাংলাদেশে জেল এই নির্যাতনের পথে হাঁটবেন না, কারণ ওবায়দুল কাদের আগেও জেল খাটছেন, ভবিষ্যতেও জেল ওনাকে খাটতে হবে। এই প্রস্তুতি নিয়ে রাখেন যেন জেলে গেলে অন্তত মানবিক মর্যাদার সাথে জেলটা কাটতে পারেন। মোশাররফ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আমরা ভারতের নির্বাচন নিয়ে যেটি কথা বলছিলাম, ঠাকুর ভাই বললেন যে কংগ্রেস আসুক আর মোদি থাকুক, তাতে খুব বেশি কোনো পার্থক্য নেই, আগ্রহ নেই বিএনপির এবার। আচ্ছা, আমি এখন একটু প্রশ্ন করতে চাই। ওনাদের পার্টি অফিসে একটা আবাসিক প্রতিনিধি আছেন, রিজভী সাহেব। উনি সম্ভবত কাঁথা কম্বল নিয়ে কিন্তু পার্টি অফিসে এই দিন যাপন করেন, যেটা দেখি আর কি মাঝে মাঝে, এবং উনি খুব ভুতুরে টাইপের আচার আচরণ করেন। আচ্ছা, এটা ওনার ব্যক্তিগত বিষয়, এটা নাই বা বললাম। তিনি হঠাৎ করে দেখলাম শীতকাল ওনার গায়ে একটা চাদর ছিল, ছুঁড়ে ফেলে দিলেন, ওই যে ভারত বর্জন শুরু করলাম আমরা আজকে থেকে। 3-4 দিন পর আবার দেখলাম যে তাদের মহাসচিব বলছেন না এই ধরনের কোনো কর্মসূচি, রীতিমতো একটা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ওই ধরনের কোনো কর্মসূচি আমাদের নাই। এটা হলো বিএনপি, তারা কি করবেন তারা নিজেই জানে। আচ্ছা, গেল মোদি সাহেব যখন আমাদের প্রথমবার ক্ষমতায় আসলেন, এবার থার্ড টার্ম যদি আসেন, তিনি থার্ড টার্ম আসবেন, বিএনপি মোটামুটি খুশি হয়ে মিষ্টি এবং ফুল নিয়ে হাজির হয়ে গেলেন। কিন্তু সেদিন তারা জানেন সেদিন সরকারি ছুটির দিন, তাদের অফিস বন্ধ ছিল। এত উচ্ছ্বাস, কোন জায়গায় সরকার পরিবর্তন হবে, তাদেরকে ক্ষমতা এনে দিবে, সেই উচ্ছ্বাসে তারা সেদিন গিয়েছিলেন। কিন্তু সেদিন তাদের সেই উচ্ছ্বাসটা আর রক্ষা হয়নি, পরে আরেকবার গিয়ে তারা দিয়ে আসছেন। এই যে সরকার দিয়ে কোনো একটা সরকার পরিবর্তন হলে নিজেদের গিয়ে যে করা, এটা বিএনপিরই আছে। যদি সে জনগণের প্রতি আস্থা থাকতে হবে, জনগণই ক্ষমতা আসবে। আরেকটা বলি, বিএনপি এই বিশেষ করে ইন্ডিয়ার যে পলিটিক্সটা, তারা তাদের মতো করে কৌশল করে তারা সবাই ক্যাম্পেইন করেছে, আমরা দেখেছি খুব জমজমাট, সমস্ত মিডিয়া থেকে শুরু করে আমরা পার্শ্ববর্তী দেশে আমরা তার ছোঁয়া পেয়েছি। এখন কে আসবেন, বুথ ফেরত জরিপগুলোতে আমরা দেখছি যে আমাদের মোদি আসবে এরকম, আবার বুথ ফেরত জরিপ মাঝে মাঝে মিথ্যাও প্রমাণ হয়। এখন আমরা কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে, কালকের পরে বোঝা যাবে ইন্ডিয়াতে কিভাবে তাদের সরকার গঠন করবে তাদের জনগণ। পাশাপাশি আরও একটা বলে তিনি বলেছেন, বিশেষ করে মোশাররফ বলেছেন আমাদের ভোট বাক্স, আমাদের তো ভোট বাক্স ছিনতাই হয়ে গেছে 75-এর পরে। 77-এর 5ই জুন যেদিন জিয়াউর রহমান হানা ভোটের একটা নির্বাচন করেছিলেন, সেই হানা ভোটের আমি এতদিন জানতাম 99% ভোট এই জিয়াউর রহমান কাস্ট করেছেন, সেখানে দেখিয়েছেন। টেপা ভাই 76 বছর বয়সী একজন নেতা, ইনি এখন জাতীয় পার্টির নেতা। টেপা ভাই সেদিন আমরা বলেছেন তুমি অনেক ছোট, তুমি জানো না সেটা, এটা 100%ই ছিল। এই যে ভয়ঙ্কর কিছু ওই যে বিশ্বাস হারানো, ওখান থেকে শেষ। আচ্ছা, মানবাধিকারের কথা একটু আবারও মানবাধিকারের কথা বললেন, আমি শুধু প্রশ্ন করতে যাই, আমরা তো শুধু জানাজা পড়তে দিন গেছে, সেই নাটোর মনে করেন আমরা সেই মমতা সাহেব, তারপরে খুলনার মঞ্জুরুল ইমাম, মোহাম্মদ সালাউদ্দিন, ফারুক মাহমুদ সিদ্দিকী, এভাবে অসংখ্য নাম বলতে পারবো, এগুলো নাই বা গেলাম। মানবাধিকার লঙ্ঘনটা যে শুরু হয়েছে সেটা থামে নাই বিএনপি।
সেটা শেষ করে দিয়েছে। আলোচনা শেষ করব আপনাকে। সেখানে কিন্তু জি। আওয়ামী লীগ অন্তত একটা জিনিস আমার কিন্তু করেছে, এরপরে পালা নাই বিএনপি যে আমি যে উত্তর আজকে দিব। যে বহাল তবিয়তে নির্বাচন থেকে শুরু করে সব আমি জায়গায় যে অংশগ্রহণ উত্তর করছে, দিব, কথা পালা তো বলছেন, নাই। সেই পরিবেশটা কিন্তু আওয়ামী লীগ রেখেছে। মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোলাম সরোয়ার মিলন, আলোচনা শেষ করতে চাই। ভারতের নির্বাচন, ক্ষমতার দেখেন। নিয়ন্ত্রক বা আমরা অনেক কিছুই বলি যে ভারত অনেকটা বড় বিষয় বাংলাদেশের জন্য। বাংলাদেশের রাজনীতিতে আসলে এটা কতটা প্রভাব আছে? ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তার এই নির্বাচনের দিকে কিন্তু শুধু ভারত নয়, বিশ্ববাসী তাকিয়ে আছে। এবং আপনি এটা জানেন সেখানকার ফলাফল কি হবে, যে আমাদের মোদির নেতৃত্বাধীন এনডিএ সেখানে ক্ষমতায় আসবে, নাকি ইন্ডিয়া জোট যেটা কংগ্রেসের কংগ্রেসের নেতৃত্বে নেতৃত্বে তারা আসবে, এটা আগামীকালে পরে দেখা যাবে। এখানে ভাই খুব সুন্দর একটি করেছেন, সেটা আমি আপনাকে একটু সাপ্লিমেন্ট করতে চাই। 2004 সনে ছিল অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন বিজেপি। সেদিনকার বুথ ফেরত এক্সিট পোলের যে জরিপ, সেখানে কিন্তু দেখানো হয়েছিল যে তারা জিতে আসতেছে, কিন্তু দেখা গেছে যে তারা হেরে গেছে। কংগ্রেসে জিতছে। 2014 সনে সেখানে প্রাইম মিনিস্টার ছিল ওই যে পাখি বলে থাকতো কি নাম? মনমোহন সিং। মনমোহন সিং। অর্থনীতি। তারা সেখানে ছিল বুথ যে জরিপ ছিল যে তারা ফেরত আসবে, কিন্তু মোদি সেখানে ক্ষমতায় আসছেন। অর্থাৎ এই এক্সিট পোল বলেন, বুথ ফেরত জরিপ বলেন, এটা সবসময় কারেক্ট হয় না, কারণ এটা সায়েন্টিফিক্যালি সেইভাবে এটা মন গড়া কিছু যে জরিপের মতো নেয়, এটা সবসময় সঠিক হয় না, আবার অনেক সময় সঠিকও হয়। সুতরাং এটার জন্য আমাদের বিতর্কে না গিয়ে এটা কালকে পর্যন্ত দেখতে হবে। সুতরাং আমি বলবো, যেটা ঠাকুর বলেছে, ওদের ফরেন পলিসি ঠিকই থাকে, তবে তাদের কাছ থেকে কিন্তু একটু শিখার আছে। আমি মোশাররফ ঠাকুরের উদ্দেশ্যে বলবো, দেখবেন এই কংগ্রেস যেই জিতুক, যদি কংগ্রেস জিতে, মোদি কিন্তু জানাবে, অভিনন্দন জানাবে, কিংবা মোদি যদি জিতে কংগ্রেস অভিনন্দন জানাবে। এই যে কালচারটা, এই কালচারটা আমাদের দেশে থাকা দরকার। এই ইন্ডিয়ার যে কারণে বললাম, ইন্ডিয়ার এই রাজনীতি থেকে আমাদের এই শিক্ষণীয় জিনিসটা আছে। সেটা মোশাররফ ঠাকুর বলেছেন যে সেখানে আস্থা আছে, সে আস্থা আছে। সুতরাং আমাদের সেই আস্থার জায়গাটায় আমাদের ফিরে আসতে হবে। আমাদের সংকটটাই তো আস্থার সংকট, আমাদের সংকটটা হচ্ছে বিশ্বাসের সংকট, আমাদের সংকটটা হচ্ছে যে সহনশীলতার সংকট। সুতরাং আমরা ওই যে আমি এর আগের পর্বে বলে গেলাম যে আমাদেরকে একটু সোল সার্চিংয়ের জায়গায় না আসলে, এই যে আমাদের টকশোগুলি যখন থাকে না, আমি বিশ্বাস করেন, আমার ছেলেই আমাকে বলে যে তোমরা রাজনীতি করো, কারণ নতুন প্রজন্মের ছেলেরা কিন্তু রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে। কিন্তু তারা মনে করে যে খুব খোলামেলা বলি যে আজকে কোনো কারণে অ্যান্টি ইনকামিজের কারণে ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলো না, কারণ আমরা আসি, কিংবা বিএনপি আসে, সিস্টেম এই থাকলে তো একই জিনিস চলতে থাকবে, আপনি এটা কন্ট্রোল করবেন কীভাবে? সুতরাং আজকে আমাদেরকে সেই আনুপাতিক হারে, আজকে দেখেন লাস্ট লাইনটা বলতে চাই, হাবিবুর আউয়াল, তার সম্পর্কে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে। আমার লাস্ট বক্তব্য হলো যে দেখেন, সে কিন্তু বলছে যে আজকে একটা নির্বাচনী ব্যবস্থায় একটা পরিবর্তন আনা দরকার। সে কিন্তু ওই যে প্রতিনিধি দল যে কি গবেষণা করে, টিআইবি, জি, আমরা আলোচনা শেষ করব। মিলন ভাই, হাতে সময় নেই। ইন্ডিয়ার মতো ইন্ডিয়া এবার 7 দফায় নির্বাচন হয়েছে, জি, আমাদেরও কয়েক দফায় নির্বাচনটা হওয়া উচিত। আমি তার এই বক্তব্যকে তাকে সাধুবাদ জানাতে চাই। আমাদেরও ভবিষ্যতে নির্বাচনটাকে স্বচ্ছ করতে হলে, সুষ্ঠু করতে হলে, করতে হলে কয়েক ভাগে ভাগ করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী এবং মোশাররফ ঠাকুর, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রেখে টেলিভিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।